সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। এরপরে আছেন হাসান মামুন, সাংবাদিক ও কলামিস্ট। দুদু ভাই, মব সন্ত্রাস এক আতঙ্কের নাম। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় এটা মহামারী রূপ নিয়েছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে এটা বোধহয় ধীরে ধীরে কমতে শুরু করবে। গত 24 ঘন্টায় দুটো সন্ত্রাস হয়েছে, একটা ব্রাহ্মণবাড়িয়া, একটা কিশোরগঞ্জে। কনসার্ট বন্ধ করে দিয়েছে তারা, এমনকি পুলিশ লাইনেও হামলা হয়েছে। এই যে পরিস্থিতিটা, এটা কেন? এটা কি ল অ্যান্ড অর্ডারের সাথে সম্পর্কিত? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমার কাছে মনে হয়েছে ৭১ মুক্তিযুদ্ধের পরে ধরেন এটা গৌরব উজ্জ্বল ভূমিকা যে আমরা একটা স্বাধীন দেশ সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করলাম। এই মুক্তিযুদ্ধের পরে সেই সময় ধরেন রাজনৈতিক নেতৃত্ব যারা ছিল, সেই সময় যারা অস্ত্রধারী ছিল, তার এমন কিছু ঘটনা, বিশেষ করে আমাদের অঞ্চলে আমি প্রত্যক্ষভাবে দেখেছি, যেগুলো ঠিক বললে এখন অনেকে অস্বস্তিতে পড়বেন, হয়তো অন্যভাবে নেবেন। কিন্তু অনেক সময় দেখা গেছে যে মূল রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগেরই, তারাও ঘরে উঠেই গেছে, কোনো রকম মন্তব্য করতে চায় নাই। একটা সময় এটা একেবারে ময়ূরের মতো, অর্থাৎ কারোর জমি দখল হয়ে যাচ্ছে, কারোর বাড়ি দখল হয়ে যাচ্ছে, ব্যবসা দখল হয়ে যাচ্ছে। স্বাধীনতার পরপর তো, স্বাধীনতার পরে পরে কথা বলছে। এবং সেখানে কাউকে রাজাকার বানিয়ে এটা করা হচ্ছে, কাউকে মানে পাকিস্তানের দালাল বানানো হচ্ছে। তো এই ২৪শে গণঅভ্যুত্থানের পরের একটা ঘটনা, মানে আমার দেখা, তখন ওই ৭১ পরবর্তী ঘটনা আমার কাছে খুব বেশি মনে পড়েছে। এই সময় যাকে আমি পছন্দ করতে পারছি না, যার মানে ব্যবসা আমি দখল করে নিব বা বাড়ি আমি দখল করব, খারাপ লোক ছিল না, তখনও না, এখনও না, খারাপ লোক ছিল। কিন্তু উদ্দেশ্যপূর্ণভাবে যখন একটা ভালো লোককে খারাপ বানিয়ে ফেলি, তখন এটা খুব কষ্ট লাগে। এই জিনিসটা মানে এমনই, যেটা মবের কথা যেটা বললেন, এমনই শাখা প্রশাখা বেরিয়েছিল, যেটা আতঙ্কিত হচ্ছে কি, আমরা ছাত্র রাজনীতির সঙ্গে ছিলাম, আমরা ৯০ গণঅভ্যুত্থানের সঙ্গে ছিলাম। এখন যারা বেশ ম্যাক্সিমাম নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ, নেতৃত্ব ভূমিকা মানে কি, এখন ম্যাক্সিমাম চুলপাকার লোকেরই তো ৯০ গণঅভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় ছিল। তারা একটা সুদীর্ঘ প্রায় বেগম খালেদা জিয়া ৯ বছরের একটা সংগ্রাম করেছিল, তারপরে তো গণঅভ্যুত্থান। কিন্তু ওই গণঅভ্যুত্থানে যেটি, দুটোই তো গণঅভ্যুত্থান, কিন্তু ছাত্ররা ফিরে গেলেন শিক্ষাঙ্গনে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেমন বলছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে বলাও লাগেনি, যার শিক্ষাঙ্গনে যাওয়া তারা শিক্ষাঙ্গনে চলে গেছে। এইবার মানে মব সংস্কৃতির কথা বলছেন, আমাদের চূড়ান্ত ব্যক্তি যে প্রধান উপদেষ্টা, তিনিই ছাত্রদেরকে বলছেন, ছাত্ররা তাকে ওখানে বসাইছেন, ছাত্ররা বললে তিনি, একসময় পদত্যাগের কথা উঠলো না, ছাত্ররা বললে আমি পদত্যাগ করব। গণঅভ্যুত্থান তো জনগণের, ছাত্ররা বিরচিত ভূমিকা পালন করেছে, মুক্তিযুদ্ধে করেছে, ৯০ গণঅভ্যুত্থানে করছে, এমনকি ২৪শে গণঅভ্যুত্থানেও এই তরুণ, এই ছাত্র, এদের পিছনে টোটাল নেশন ছিল, জাতি ছিল, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু কেউ যদি ৩৬ দিন আর তরুণ, তাহলে আমি বলবো যে সম্পূর্ণভাবে চিন্তা এবং বিশ্লেষণ ঠিক হচ্ছে না, পুরো জাতি ছিল। তো এই মব সংস্কৃতি উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল, সেটা মানে এই আমাদের যে সরকার, ধরেন আমি যে দল করি বিএনপি, তার যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে স্পষ্ট করে সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে বলছে যে মব সংস্কৃতি বলে কিছু থাকবে না। কিন্তু তার বক্তব্য আর কার্যক্রম নিয়ে এখন অনেকে মন্তব্য করছে। আমি যেহেতু সেই দলে করি, তাহলে আমাকেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা বলছি, সেখানে হ্যাঁ, তাদের একটা যুক্তিও আছে যে যারা একসময়
শেখ হাসিনার সাপোর্ট শুধু করে না, প্রশাসনে, পুলিশে বা বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিল তারা কি এখন পরিবর্তন হয়েছে? তারা তো যা যা যে যে ক্ষেত্রে ছিল তারা বরঞ্চ যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে পরে এটা কি করে হবে, সেই কারণে প্রশ্ন আসে। অনেকে আবার বলে পরিবর্তন করার দায়িত্ব তো আগে সরকারের না, বর্তমান সরকারের। রাইট। তো ওদের রেখে যদি আমি মনে করে থাকি এটা কাজ চালানো যাবে, তাহলে দায়িত্ব আবার নিতে হবে, যেটা আগের মতো এই যে আপনি যে প্রসঙ্গটা বললেন। তো সেই সব ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটি পরিবর্তন করতে গেলে অনেকেরই স্বার্থহানি হবে, এটা স্বাভাবিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালোর জন্য অনেক কিছু মেনে নিতে হয়, যেটি আমার কাছে মনে হচ্ছে এই 6 মাসে মানুষের প্রত্যাশা যেটা ছিল সেই জায়গায় পৌঁছাতে গেলে যে কঠোর ভূমিকাটা থাকার দরকার। এটা প্রতিহিংসা না, আমি প্রতিহিংসা আমার সরকারও বিশ্বাস করে না, আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে তো চোরকে তো আপনার, খুনিকে, সন্ত্রাসীকে তো আপনার আইনের আওতায় তো আনতে হবে, এছাড়া তো কোনো দ্বিতীয় পথ নাই। ঠিক, আপনার কাছে আসছি পরে। হাসান মামুন, আপনি কিভাবে দেখছেন? জি মতি ভাই, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। দুদু ভাইয়ের সঙ্গে প্রথম শো আমার, দুদু ভাইকে শুভেচ্ছা। আমি মবের প্রসঙ্গটা তোলার পরে আমি একটু দেখছিলাম যে কালকে আজকের মধ্যে কি হয়েছে। গতকালকের একটা খবর, কুমিল্লায় এখানে আবার অন্য উপাদান আছে, হিন্দু ভদ্রমহিলা মধ্যবয়সী, তার বাসায় ঢুকে তার মাথায় আঘাত করে কিছু লোক তাকে মেরে ফেলেছে। এখন এটা মব কিনা সেটা একটা পিওর ক্রাইম হতে পারে, জমি জমা নিয়ে নাকি বিরোধ ছিল। আর আজকে একটা খবর হলো যে খুলনা নগরীতে ছেলে ধরা সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তার সঙ্গে একটা ছেলেকে নাকি পাওয়া গেছে। তো সেখানে অবশ্যই পুলিশ অ্যাকশানে গেছে, দুজনকে হেফাজতে নিয়েছে। আরেকটা খবর আমি দেখছিলাম যে জনপ্রশাসন উপদেষ্টা ভাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কথা বললেন, সেটা তো অনেক আগের, অর্থাৎ ক্ষমতায় আসার পরপরই উনি বলেছিলেন যে মবের দিন শেষ। তো সেটা ইমপ্লিমেন্টেড হতে দেখা যায়নি। জনপ্রশাসন উপদেষ্টা জবিউল্লাহ সাহেব উনি দুদিন আগে বলেছেন যে আমরা এটাকে টলারেট করব না এবং পলিটিক্যালি এটাকে সাপোর্ট করা হবে না। রুহুল কবির রিজভী সাহেবও বলেছেন যে মবটা কমে এসছে এবং আমরা মানে আগের মতো করে এটাকে সাপোর্ট করছি না, মানে সাপোর্টিভ কথাবার্তা বলছি না। তো এটা ঠিক যে এই জায়গাটা একটা পরিবর্তন এসছে। যেমন অন্তর্বর্তী শাসনামলে এটাকে এক ধরনের হালকা করা হতো, যখন অভিযোগগুলো উঠত তখন, যেমন প্রেস সেক্রেটারির তো একটা বক্তব্য আমাদের শফিক ভাইয়ের যে এটা হচ্ছে ক্ষুব্ধ মানুষের একটা প্রতিক্রিয়া ইত্যাদি, এবং বুদ্ধিজীবী সম্প্রদায় থেকেও কিন্তু কেউ কেউ এটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেন। আমি কারোর নাম নিতে চাই না, আমরা জানি সবাই যে যাদেরকে পাত প্রদীপের আলোয় আনা হয়নি, যাদেরকে মার্জিনালাইজ করে রাখা হয়েছিল, সাবঅল্টার্ন, তারা এখন প্রতিশোধ নিচ্ছে ইত্যাদি এইসব বলে রাষ্ট্রের যে ভেঙে পড়া, আসলে মব তো রাষ্ট্রের ভেঙে পড়া, কারণ রাষ্ট্রেরই অধিকার আছে আইন প্রয়োগ করার, শাস্তি দেওয়ার। ইনস্ট্যান্ট শাস্তি দেওয়ার অধিকারও রাষ্ট্রের আছে, যেমন ম্যাজিস্ট্রেটরা তো কিছু শাস্তি দিয়ে থাকেন, এমনকি কারাদণ্ড দিতে পারেন। তো কারাগারে নাকি ওই রকম লোকজন বেড়ে গেছে, ম্যাজিস্ট্রেটদের মানে তাৎক্ষণিকভাবে দেয়া শাস্তির কারণে কারাগারে অনেক 25-26 হাজার মানুষ নাকি আছে। গতকাল কারা কর্তৃপক্ষ কিছু স্টেটমেন্ট দিয়েছেন যে ওখানে তারা কি করছেন, তারা কিভাবে হ্যান্ডেল করছেন, অনেক বন্দি, তারপর সেসব বন্দীদের একাংশ আবার সেলফোনে কথা বলছেন বাইরে, এইসব মানে হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাচ্ছে তাদের পক্ষে। তো স্বীকার করেছেন, এটা একটা ভালো সমস্যার স্বীকৃতি যদি থাকে তাহলে এক ধাপ এগিয়ে যাওয়া হয়। তো সরকার স্বীকার করছে না, যেমন জনপ্রশাসন উপদেষ্টা, উনি তো গুরুত্বপূর্ণ মানুষ, তার মন্তব্যটা আমি গুরুত্বের সঙ্গেই নেব যে এটাকে আমরা পলিটিক্যালি করব না, লিগালাইজ করব না বা পেট্রোনাইজ করব না, আমরা এটাকে স্ট্রংলি দেখব। তো 6 মাস চলে গেছে, 6 মাসের মধ্যে মতি ভাই কয়েকটা ক্ষেত্রে অগ্রগতি হতে পারত আমার মনে হয়। যেমন আপনি যদি বলেন যে জ্বালানি ক্ষেত্রে কি অগ্রগতি করার সুযোগ ছিল, আমি বলবো যে না, সুযোগ ছিল না।
কিন্তু কিছু ক্ষেত্রে অগ্রগতির সুযোগ ছিল যেগুলোতে পয়সা লাগে না। যেমন তার মধ্যে তো মব একটা, যে পুলিশকে একটু সক্রিয় যদি করা যেত, পুলিশকে অন্তর্বর্তী সরকার সক্রিয় করতে পারেনি, এটা একটা গুরুতর অভিযোগ ছিল। এই সরকার কেন 6 মাসেও পুলিশকে সক্রিয় করতে পারলো না প্রত্যাশা অনুযায়ী, এটা কিন্তু গ্রহণযোগ্য না আমি মনে করি। আর র্যাবের মানে পুনর্গঠন চলছে প্রক্রিয়া, নামের পরিবর্তন। জি নামের পরিবর্তন, কিন্তু আমি খসড়াটা পড়ে দেখলাম, খসড়ায় কিন্তু অনেক বিতর্কিত বিষয় আছে, এগুলো নিয়ে বিতর্ক হবে। তো খসড়া যেহেতু, সেখানে প্রত্যাশা আছে যে এটার পরিবর্তন সম্ভব। অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করে আমার মনে হয় যে এই দিকগুলো দেখা উচিত। যেমন র্যাবের বিরুদ্ধে যদি অভিযোগ আসে আইন অমান্য করার বা ক্ষমতার অপব্যবহার করার, একটা কমিটি জি। প্রস্তাব করা হয়েছে। সেই কমিটিটা মোটামুটি সরকার নিয়ন্ত্রিত, এমনকি বাইরে থেকে একজনকে নেওয়ার কথা বলা হয়েছে, আইন জানা বিশেষজ্ঞ পর্যায়ের, তিনিও সরকার মনোনীত হবেন। তো এইগুলোর মিসইউজ সরকার করবে এটা ধরে না নিয়েও আমরা বলতে পারি যে মিসইউজের চান্স আছে। তো সেই চান্সটা রাখা ঠিক না। আরেকটা হলো যে র্যাবের কারণে কিন্তু সেনাবাহিনীও বিতর্কিত হয়েছে অতীতে, এবং এটা একটা গুরুতর মানে নিরাপত্তা প্রশ্নের জন্ম দিয়েছে। না, কিন্তু এই যে বাহিনীর কথা বলছেন, এটা তো সবসময় এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। জি। রাজনৈতিক মানে হস্তক্ষেপ ছাড়া বা রাজনৈতিক মানে মদত ছাড়া কোনো অবস্থায় তো এই ধরনের বাহিনী কিছু করতে পারে না। জি। আগে তো রাজনীতি ঠিক হইতে হবে। না, সে তো বটেই, সরকারই পরিচালনা করছে, এবং র্যাব তো ছিল পুলিশেরই একটা ইয়া এলিট ফোর্স, এবং এটাও কিন্তু নতুন যেটা হচ্ছে সেটাই পুলিশেরই একটা শাখা, এবং এটা কিন্তু আইজিপির আন্ডারেই থাকবে। সুতরাং কিন্তু এখানে প্রশ্নগুলো হচ্ছে যে র্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেগুলো নিষ্পত্তি কিভাবে হবে। র্যাবকে তো অনেক বিস্তৃত কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, যেমন জঙ্গি দমন, মাদক সন্ত্রাস, তারপর হচ্ছে সংঘবদ্ধ অপরাধ, এগুলো, এবং র্যাব তদন্ত করতে পারবে, তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারবে। কিন্তু তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ ওঠে, তো অভিযোগের নিষ্পত্তি নিয়েই কিন্তু জটিলতা দেখা দিয়েছিল, এবং আমরা তো জানি যে বিএনপি র্যাব বিলুপ্তিরও পক্ষে ছিল। এটা কিন্তু বিএনপি সম্ভবত ইশতেহারও ছিল। না, আমরা তো ছিলাম মব সন্ত্রাসে। তো এই মব সন্ত্রাসটা বন্ধ হলো না, আবার ব্যাপকভাবে এই যে আপনি বললেন 3টা, আমি বললাম 2টা, এই 24 ঘন্টার ব্যাপার জি, প্রতিদিনই মোটামুটি কোনো না কোনো কথা হচ্ছে। তো এই প্রবণতা রোধ করতে না পারলে পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবং জি, এটা শুধু আইনের শাসনের জি পরিবর্তে। মতি ভাই, এটা শুধু ব্যক্তি বা পরিবারের ক্ষেত্রে না, আমরা যে বিনিয়োগ বাড়াতে চাই, বিনিয়োগের পরিবেশ ভালো করতে চাই, সেখানেও কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। শুধু মব না, মানে চাঁদাবাজিও কিন্তু নিয়ন্ত্রিত হয়নি, এবং চট্টগ্রাম শহরে পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে কিন্তু উনি আইন শৃঙ্খলার উপর জোর দিয়ে বক্তব্য রেখেছেন। আর মানে আমরা তো সব খবর পাই না, সব খবর কিন্তু খবর হয় না, বা পুলিশের কাছেও আসে না। অনেক রকম ঘটনার কথাই জানা যাচ্ছে, শহর থেকে নিয়ে গ্রাম পর্যন্ত, যে মব, চাঁদাবাজি এগুলো চলছে, এবং এক্ষেত্রে উন্নতির কোনো মানে লক্ষণ আছে বলে দাবি করা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা হাসান মামুন বললেন, যেটা পুলিশকে 6 মাসেও কিন্তু কি করা যায়নি, মানে হয়তো তাদেরকে আগের অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এটা কেন? পুলিশকে যথেষ্ট সুযোগও দেওয়া হয়েছে। প্রথম কথা আমার কাছে যেটা মনে হয়, জি। যে যেমন ধরেন স্বাধীনতার যুদ্ধে, আমি যেটা আগেও উল্লেখ করেছি, যে ধরেন এত বড় ঘটনার পরে এটা আদর্শিক লড়াই ছিল। তো পাকিস্তানিদের কাছ থেকে আমরা যে বেরিয়ে আসি, এটা রাজনৈতিক লড়াই ছিল, সেটা যুদ্ধে রূপান্তরিত হয়েছে। সেটা ঠিক আছে। এবং ত্যাগ তিতিক্ষা কম না। তো এমন কোনো পরিবার খুঁজে পাওয়া মানে সহজ ছিল না যে কোনো পরিবারে কোনো না কোনো মৃত্যু অথবা ক্ষতিগ্রস্ত হয় নাই, যে কোনোভাবে হোক তারা। এই গণঅভ্যুত্থানের আগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এদের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারপরে তো গণঅভ্যুত্থানেরই একটা পর্যায়ে নির্বাচন, তারপরে এই সরকার। আমি যদি ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো মানে মাথায় না রাখতে পারি, ওই আদর্শিক কথাটা থেকে আমার বিচ্যুতি ঘটে, যে কেন আমি ওই লড়াইটা করেছি।
আমি এইসব ব্যক্তিগুলো যারা মানে দায়িত্বে আছে তারা কারা, এইসব জিনিসগুলো যদি আলোচনা, আমাদের সিম্পলি কাজ, এটা তো খুব কঠিন কাজ বলে আমার কাছে মনে হয়। এটা আইনের শাসন প্রতিষ্ঠা করা। নৈরাজ্য অরাজকতা, এটা তো আপনার মানে আইনের শাসন তো এখানে এটা আপনি আইনের মধ্য দিয়ে আপনি মোকাবেলা করতে করতে পারেন। পারেন। আমরা ঢাকা ইউনিভার্সিটি নিশ্চয় মতি ভাই, এটা সেই সময় সবাই জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরেন যখন এরশাদ বিরোধী আন্দোলন, তখন কিন্তু একটা ছাত্র আন্দোলনে ছাত্রদের হাতে অস্ত্র ছিল, কিন্তু ওই অস্ত্র শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ কোনো কোনো ক্ষেত্রে হয়তো সমালোচনা করছে, কিন্তু মেনে নিছে কারণ সেই জায়গাটায় নতুন বাংলা ছাত্র সমাজকে ঠেকানো, তাদের হাতে অস্ত্র, তো হলগুলো তারা দখল করে রাখছিল, তো তাদের মোকাবেলা করতে গিয়ে এই প্রতিপক্ষের হাতে অস্ত্র আসছে। এটা আমি সেই সময় প্রত্যক্ষদর্শী। ওই অস্ত্র আর ডাকাতের অস্ত্র তো এক না, লড়াই সংগ্রামে মুক্তিযুদ্ধে অস্ত্র তো এক না। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এখন যে অস্ত্রটা হচ্ছে, এখন যে শাসক গোষ্ঠী মানে বিএনপির সরকার, তাদের কিন্তু ভাবতে হবে, মানে আমি যে দলটা করি, যে আইনের শাসন বলতে আমি এখন কিভাবে এইগুলোকে ফেস করব। আমার দলের লোক আওয়ামী লীগের, ছাত্রলীগ বা নিজের দলের লোক হিসেবে তারা যে কর্মগণ, আলটিমেট তো এটা দলের এবং সরকারের বিরুদ্ধে গেছে, হাসিনার বিরুদ্ধে গেছে, এখন তো সেটা প্রমাণ। কিন্তু অনেক ক্ষেত্রে তো দুদুভাই পুলিশ অসহায়। না, সেই পুলিশকে তো, এটা জনগণের সরকার, তো জনগণের সরকারই তো সাপোর্ট দেবে সেই পুলিশকে। এখন যদি আমি সেই পুলিশকে সহায়তা না করি, কথার কথা, তাহলে পুলিশ তো অসহায় কেন? একটা সময় যা চাকরি করতে হয়, চায় চাকরি করা, মানে এই হিসাবে দাঁড়াবে। আমি সরকারের ব্যর্থতা এখন আমি ধরছি না, 6 মাসের ব্যাপার, এবং প্রশাসনিকভাবে বিভিন্নভাবে যে ঘটনাগুলো এখন মুখোমুখি দাঁড়াইছে, যেমন দেখেন না, রক্ষী বাহিনী মানে শেখ মুজিবকে ডুবাইছে বলে আমার ধারণা, কিন্তু সেই রক্ষী বাহিনী কিন্তু বিলীন করা হয়েছে পরবর্তীতে আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর মধ্যে, শহীদ জিয়া রহমানের সময়। তাদের তো ঘরে পাঠানো হয়নি, তো সেনাবাহিনীতে গেছে, পুলিশে থাকছে, এবং তারা কিন্তু সেই সময় রক্ষী বাহিনী হিসেবে যতটা ঘৃণিত, ওই মানুষটা আবার পরবর্তী শাসকের বা সরকারের সময় নন্দিত হচ্ছে। সেই সময় একটা তো জিয়া রহমানের পিরিয়ডটা তো তুলনামূলকভাবে তো তার আগের পিরিয়ডের থেকে ভালো তো হচ্ছে। তাহলে এই যে জিনিসটা ধরেন, এখন কেন পুলিশ এই ভূমিকায় আসবে না, দাঁড়িয়ে থাকবে কেন মানুষ? হ্যাঁ, তো সেটা যে কোনোভাবে হোক, মানে বর্তমান পরিস্থিতি বা অবস্থা তাদেরকে উৎসাহিত করতে পারছে না, বা তাদেরকে দায়িত্ব সম্পন্ন মানে প্রতিষ্ঠান বলেন, ব্যক্তি বলেন, সেটা করা সম্ভব হচ্ছে না। এইভাবে যদি আমি নিই, এটা যদি এই সরকার যদি আবার সহজভাবে নিতে পারে, তাহলে এটার উন্নতি ঘটবে। আর এটা যদি মনে হয় যে সমালোচনা হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটার কোনো মানে পাত্তাই দেওয়ার দরকার নাই, তাহলে আবার আরেকটা রকম পরিস্থিতি হবে, মানে আমার কাছে মনে হয়েছে। তবে একটি দেশের জন্য, একটা সরকারের জন্য আপনি একবেলা যদি খেতে নাও দেন, আমার বিবেচনায় যত না কষ্ট, চোখের সামনে তার পিতা অশ্রদ্ধাপূর্ণ একটা পরিবেশের, কন্যা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে, পরিবার ঘর থেকে বেরোতে পারছে না, এটা আরো ভয়ঙ্কর, মানে একবেলা না খাওয়াতে। তো সেই জন্যে সরকার আমার বিবেচনায় এই বিষয়গুলো, যেহেতু এটা পিপুলস গভর্নমেন্ট, এটা মানে নির্বাচিত সরকার, এর দায়িত্ব অন্য যে কোনো সরকারের বা অন্য যে কোনো সময় থেকে বেশি। এখন কোনো কোনো জায়গায় কি হয়তো এই ধরনের কিছু ঘটনা আছে, আমার মনে হয় ভবিষ্যতে থাকবে না, চেঞ্জ হবে। ভবিষ্যৎ, আমরা তো কথা বলছি বর্তমান নিয়ে, কিন্তু বর্তমানে আমরা বর্তমান দিয়ে তো ভবিষ্যৎ। যাই হোক, এই যে অবস্থাটা দাঁড়াচ্ছে, এর সাথে আপনি যেটা বলছেন যে বিনিয়োগ বলেন এই সেই, কোনো মানে যারা বিনিয়োগ করতে আসবে বিদেশ থেকে, তারা এইরকম পরিস্থিতি দেখলে তো কোনো অবস্থাতে আসবে না। ল অ্যান্ড অর্ডারের এটা হচ্ছে ওয়ার্স্ট ফর্ম, যেটা যে হইল গিয়ে আপনার গণপিটুনি, এটার তো কোনো দিক নাই, যে কেউ শিকার হতে পারে, যে কেউ শিকার হতে পারে, কেউ নিরাপদ না।
তো এই অবস্থায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি, অন্য যে কোনো বিষয়ের থেকে এইটার উপরে গুরুত্ব দেওয়া বেশি উচিত, কিন্তু সেটা তো আমরা দেখি না। জি মতি ভাই, ওইটাই আমি বলছিলাম যে কিছু কাজ কিন্তু সরকার করতে পারে অর্থ বরাদ্দ ছাড়া, রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে সেগুলো করে ফেলা 6 মাসের মধ্যে সম্ভব বা উচিত ছিল। শুরুটা তো করতে হবে। জি, কিংবা সরকারের চারিত্র বৈশিষ্ট্যকে প্রকাশ করা, মানুষের মধ্যে একটা আস্থা তৈরি করা যে সরকার কি করতে চায়, ইন্টেনশনটা ক্লিয়ার করা, এটার জন্য কিন্তু 6 মাস যথেষ্ট সময়ই ছিল। যেমন সংস্কারের প্রসঙ্গটাও যদি আনি, পুলিশ সংস্কারের প্রসঙ্গও তো আছে। পুলিশকে আপনি যদি পুরনো ধারাতেই পরিচালনা করেন রাজনৈতিক বিবেচনায়, তাহলে তো পুলিশ আগের মতোই হয়তো কাজ করবে, নতুন কিছু করতে সক্ষম হবে না, আর নতুন সময়ের চাহিদা পূরণও করতে পারবে না। এটা কিন্তু নতুন সময়, যেমন নতুন নতুন কিছু ক্রাইম হচ্ছে, সাইবার ক্রাইম, এটা মোকাবেলার জন্য তো খালি পলিটিক্যাল উইল লাগবে না, আপনার দক্ষতাও লাগবে। পুলিশকে কিন্তু সুসজ্জিত করতে হবে, বিশেষায়িত টিম করতে হবে, সেগুলো আছে, প্রশিক্ষণের প্রয়োজন আছে। র্যাব কিন্তু শুরুর দিকে যখন বেগম জিয়ার আমলে হয়, বেশ কিছু অপরাধ দমনে তারা কিন্তু সাফল্য দেখিয়েছিল, মাদক, জঙ্গি দমন এসব ক্ষেত্রে সাফল্য দেখিয়েছিল। র্যাবের কিছু কর্মকর্তা তো সেজন্য নন্দিতও হয়েছেন, তাদের 2-1 বিডিআর বিদ্রোহে মারা গেছেন, তাই না? তো কিন্তু পরে তারা নানানভাবে বিতর্কিত হয়, যেহেতু রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছিল, এবং তাদের মধ্যে কিছু ছোট ছোট সেল তৈরি হয় যারা বিক্রি হচ্ছিল, মানে যারা কন্ট্রাক্ট কিলিংয়ে, আমরা নারায়ণগঞ্জের কথাটা জানি। তো এইসব কারণে তো নিষেধাজ্ঞা এসেছিল যুক্তরাষ্ট্র থেকে, এমনকি জাতিসংঘ থেকে, এবং সেই ধারাবাহিকতায় বিএনপি তো এটা বিলুপ্ত করারই দাবি, মানে অঙ্গীকারও ছিল। তো যাই হোক, সেটা ইন এ ওয়ে হচ্ছে, কিন্তু ওই ধরনেরই আর একটা বাহিনী তৈরি হচ্ছে এখন। সেটার অভিজ্ঞতা কী হবে আমরা জানি না, এটা হলো দেখার বিষয়। অনেক ক্ষেত্রে মতি ভাই, নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে বা গঠন নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু কাজের ভেতর দিয়ে কিন্তু সেটা আবার দূরও হয়ে যায়। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বলি, যে এই নিয়োগটা একটু প্রশ্নবিদ্ধ হয়েছিল, উনি যেভাবে দায়িত্ব নিলেন, যেভাবে পুরনো গভর্নর বিদায় নিলেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আমি লক্ষ্য করছি, আমি অর্থনীতি একটু ফলো করি, আমি লক্ষ্য করছি যে গভর্নরকে নিয়ে এখন কিন্তু তেমন বিতর্ক নাই। তার মানে হচ্ছে যে নিয়োগটা প্রশ্নবিদ্ধ হলেও কাজটা যদি যথাযথভাবে হয়, তাহলে কিন্তু ওই চ্যাপ্টারটা কিছুটা ঢাকা পড়ে যায়। তো কর্মহোক ভালো, এটা হচ্ছে বড় বিষয়। এইটা যদি সরকারের লক্ষ্য হয়, তাহলে যেসব সমালোচনা এখন হচ্ছে সেগুলো অতিক্রম করা অসম্ভব না। আমি সংস্কারের কথা বলছিলাম, আমার তো মনে হয় যে 6 মাসের মধ্যে যেসব সংস্কারে বিএনপি একমত ছিল অন্যান্য দলের সঙ্গে, সেগুলোর ক্ষেত্রেও মানে অগ্রগতি করে ফেললে পারত, তাহলে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জাগতো যে বিএনপি একটা নতুন ধারায় চলবে, আওয়ামী মডেলে থাকবে না। এখন কিন্তু বাজারে এই কথাটা খুব চালু হচ্ছে যে বিএনপি তো আওয়ামী মডেলেই চলছে, এই সমালোচনার সুযোগ তৈরি হচ্ছে। কারণ এই যে যেমন র্যাবের বদলে যেটা করা হচ্ছে সেটা নিয়েও কথা হবে, বা বাংলাদেশ ব্যাংক কীভাবে চলছে, ফাইন্যান্স ডিভিশন বিলুপ্ত করার কিন্তু কথাবার্তা এখনকার অর্থমন্ত্রী আমি ফলো করেছি, উনি বিভিন্ন সভা সেমিনারে, মানে আওয়ামী লীগ শাসনামলে যেতেন, গিয়ে এগুলো বলতেন যে ফাইন্যান্স ডিভিশন রাখার প্রয়োজন নাই, বাংলাদেশ ব্যাংকই নিয়ন্ত্রণ করবে পুরো ব্যাংক খাতকে, সরকারি ব্যাংকগুলোকেও। তো সেটাও কিন্তু হয়নি। তারপরে মানে আর্থিক সংস্কার কমিশন হওয়ার কথা, সেখানেও কিন্তু অগ্রগতি হয়নি। তো এগুলো তো কোনো জটিল বিতর্কিত বিষয় না, এগুলো তো জাতীয় স্বার্থেই প্রয়োজন, সেই সব হয়নি। তারপর চুন কমিশন, মানবাধিকার কমিশন, এগুলোর খসড়া, এগুলোর আইন নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। হাসান মাহমুদ তার বক্তব্যের একটা পর্যায়ে শেষের দিকে তিনি বলছেন যে বিএনপি চলছে আওয়ামী মডেলে। আপনার কি তাই মনে হয়? মানে মানুষ তো আছে না, যখন একটু নির্যাতিত হয়, কষ্ট পায়, সে তার স্বপ্নকে মনে করে ভেঙে যাচ্ছে, তখন তো সে অতীতের দিকেই তাকায়। কেউ কেউ তো এই কথা বলছে, মানে এটা আমার কাছে মানে শুনছি, খারাপ লাগছে সেটা এই আগেই ভালো ছিলাম। মানে সে কি আগেরটা চাচ্ছে? নিঃসন্দেহে চাচ্ছে না, সে বেটারটা চাচ্ছে, মানে খারাপ কিছু হোক সে চাচ্ছে না। মানে এই আন্দোলন সংগ্রাম
বা কষ্ট সে তো পাড়ি দিতে চাচ্ছে, কিন্তু আমি তার সহযোগী হতে পারছি কিনা, সরকার হতে পারছে কিনা, বা সময় তার সঙ্গে যেতে পারছে কিনা। তো সময় যদি একই থেকে থাকে তাহলে পরিবর্তন তো নামে মাত্র, ব্যক্তির পরিবর্তন বা দলের পরিবর্তন বা সরকারের পরিবর্তন এইভাবে যদি আবার কোনো সাংবাদিক লেখে, ধরেন আমাদের জন্য একটু সমস্যা বেশ ব্যক্তিগত আর আমার জন্য না, আমি একটা দলভুক্ত আজকে সুদীর্ঘকাল সময়, তো একজন সাংবাদিক সে তার মতো করে সে লিখতে পারে, সমালোচনা করতে পারে। আমি কোন যেন এক জায়গায় পড়ছিলাম যে আব্দুল গাফফার চৌধুরী দৈনিক আজাদে যেটা লিখতেন আরেক পত্রিকায় গিয়ে অন্য নামে আরেকটা, সেটাকেই তিনি তার লেখাটাকে সে সমালোচনা করত। ঠিক আছে, মানে আমি জানি না সত্য কিনা, না সত্য, এটা আমি পড়ছিলাম, তা আমার কাছে খুব মজা লাগছে এই কথা। তিনি একটা কথা, খুব জনপ্রিয় তো কলম লেখক ছিলেন নিঃসন্দেহ, হ্যাঁ, আমার হয়তো রাজনীতির দর্শনে নাও মিলতে পারে, কিন্তু সে তো খুব জনপ্রিয় ছিল, পাওয়ারফুল। এমনকি বলা যায় যে আমাদের স্বাধীনতা পূর্বে তার লেখায় এই দেশের মানুষ তো উজ্জীবিত হয়েছে। মানে এখন বাংলাদেশে যে পরিস্থিতিটা আছে, হ্যাঁ, এখনো পর্যন্ত আমার বিবেচনা অনেক কথাই বলা যায়, অনেক কথাই লেখা যায়, কিন্তু লেখা বলার ভিতরের পরেও কিন্তু একটা ব্যাপার থাকে যে মানুষ পরিবর্তনটা চাচ্ছে। কারণ এখন যিনি এসছেন অত্যন্ত সাদামাটা একটা মানুষ প্রধানমন্ত্রী হয়েছে, যার পোশাক পরিচ্ছদ, চাল চলন, খাওয়া দাওয়ার সবাই তাকে প্রশংসা করছে, আমি যতটুকু জানি। ঠিক আছে, তো তার টিমটা তার সঙ্গে যেতে পারছে কিনা এটা নিয়ে কথা বলছে, মানে আমি যতটুকু শুনছি। আমার জন্য বিব্রতকর হচ্ছে কি যে কোনো খারাপ কাজ সরকার যদি দৃঢ়তার সঙ্গে ধারণ না করতে পারে, তাহলে আমার আবার অতীত পরিশ্রমের কথাটা মনে হয়ে যায়। তাহলে আমরা করলামটা কি, কতটা মানুষের রক্ষা করতে পারছে, আইন শৃঙ্খলা কতটা রক্ষা করতে পারছে। যেমন এটা সত্য তো যে মানুষ পরিবর্তনের মধ্য দিয়ে, আমার নেতাও বলছে, আমাদের 31 দফায় আছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। 6 মাস গেছে তো, এখন তো আমার পাশের গ্রামের ছেলেটা যেটা আমার কাছে বলে বা তার বাবা এসে বলে ছেলেটা তো এখনো চাকরি হলো না, এটা আমার জন্য খুব বিব্রতকর, কঠিন সরকারের জন্য। সেই জন্যে আমার কাছে মনে হয় যে এক একটা সুযোগ এক একটা সময় আমরা পাই, 71-এর পর পাইছি, এটা আমরা সেভাবে ব্যবহার করতে পারি না। জিয়া রহমান সাহেব এটা তুলনামূলক বেটার সময় হলো, কিছু কাজ হয়েছে। ঠিক বেগম জিয়া মাঝখানে একটা বড় সময় তার এরশাদ সময় গেছে, এখন একটা সময় আসছে, এমন একটা ব্যক্তিও পাইছে যে নিরহংকারী এবং জাতির জন্য কিছু করতে চায়, জনাব তারেক রহমান সাহেব। কিন্তু সেটি যদি একজনের উদ্যোগ হয় আর সমস্ত মানুষ যদি তার পাশে গিয়ে দাঁড়ায়, দল মত নির্বিশেষে, তাহলে একটা কিছু দাঁড়াবে। না হলে পরে এই 6 মাসের মধ্যে যে আলোচনাটা এখানে আমরা করলাম, তো খুব বেশি মানে পরিবর্তনের সঙ্গে গেছে কিনা, যদি না গিয়ে থাকে তো ধরেন এটা তো মানুষ হতাশ হবে। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে সরকারের থেকেও রাজনৈতিক দল, যেমন আমার কাছে মনে হয়েছে যে বিরোধী দল যেটা জামাত, তারা যেসব অপকর্মের সঙ্গে ইতিমধ্যে বেশ কিছু নিউজে হয়েছে, তো এটা বহিষ্কারের ব্যাপার না। বিএনপির যে অপরাধ করলে যেই রকম, আর ওরা করলে ধর্মের তো কোরআনের তো মাথায় করে নিয়ে যায়, ওটা তো 100 গুণ খারাপ। তো আপনি সরকার যখন ব্যর্থ হয়, মানুষ বিরোধী দলের কাছে আশ্রয় খোঁজে, তো সেই জায়গাটাও কিন্তু এখন কঠিন আমার বিবেচনায়। তাহলে কি অন্ধকারের দিকে রয়েছে আমরা? আমার কাছে মনে হয় না। যদি মানুষ ভালোটা না পায়, তাহলে সে ভালো আবার নিজেই খুঁজে নেয়, সেই জন্য আমার কাছে মনে হয় সরকারকে সতর্ক। কিন্তু এই ভূখণ্ডের মানুষ কি বারবার খালি স্বপ্নই দেখতে থাকবে? এটা হয়তো আল্লাহ তাআলা আমাদের এই জাতিগোষ্ঠী বা এই ভূখণ্ডের দিকে এটাই আমাদের জন্য রেখে দিছে। মানে একটা কথা তো আছে, আল্লাহ তাআলা আমাদের সবসময় পরীক্ষার মধ্যেই রাখেন, তো আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা আসছি আপনার কাছে, দেখতে পাবো। তো ভাই হাসান মামুন, যেটা নিয়ে বললাম, যেটা আসলে মানুষ কেন হতাশ হচ্ছে, কারণ আছে তো। আপনি তো অর্থনীতির ছাত্র, তো আপনি কিভাবে দেখছেন বিষয়টা, মানুষ কেন হতাশ হচ্ছে?
হ্যাঁ মতি ভাই, যে দুদু ভাই বললেন যে মানুষ যে হতাশ হয়ে বলে যে আগেই ভালো ছিলাম, না, কিছু লোক বলে যে তারা আগের অবস্থাটা ফেরত চায়, তারা আগের অবস্থায় বেনিফিটেড ছিল, একটা গোষ্ঠী। কিন্তু সাধারণ মানুষ যখন বলে তখন বুঝতে হবে তার প্রত্যাশা পূরণ হচ্ছে না। রাস্তাঘাটে কিন্তু লোকজনকে উষ্মা প্রকাশ করতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষকে একেবারে, এবং তারা হয়তো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। মতি ভাই, আমরা তো জানি যে গণ অভ্যুত্থানে আমরা খালি বলি যে ছাত্র জনতা, এর মধ্যে কিন্তু আড়াল হয়ে যায় যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। বিশেষ করে কয়েকটা পয়েন্টে, যাত্রাবাড়ির দিকে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে সঙ্গে, অনেকে শুধু মাদ্রাসা ছাত্রদের কথা বলে, কিন্তু সাধারণ মানুষ, দোকানদার, শ্রমজীবী মানুষ, কর্মহীন মানুষ, বেকার, যুবক, তাদের ব্যাপক অংশগ্রহণ ছিল। তারা আত্মাহুতি দিয়ে পরিবর্তন এনেছে এখন। এবং পরিবর্তনের এই যে প্রক্রিয়া শুরু হয়েছিল চাকরির দাবিতে, যদিও সরকারি খাত কয়টা চাকরি বা দিতে পারে, চাকরির যোগানদাতা তো বেসরকারি খাত। কিন্তু মুশকিলটা হয়েছে যে বেসরকারি খাতে কোনো গতিশীলতা দেখা যাচ্ছে না। গত 2 বছর, মানে অন্তর্বর্তী শাসনামলের 1.5 বছর এবং বিএনপি সরকারের 6 মাস, 2 বছরে মানে আগে যেটা হতো যে হাসিনার আমলে জবলেস গ্রোথ বলি আমরা যারা অর্থনীতির ছাত্র, যে গ্রোথ হচ্ছে কিন্তু জব ক্রিয়েশন হচ্ছে না। আর এর মধ্যে যেটা হয়েছে যে মানে গ্রোথও কমে গেছে, গ্রোথ তো 4%-4%-এর কম, এবং এইরকম মনে করা হচ্ছে যে এই অর্থ বছরে ওই রকমই থাকবে। 6.5 প্রজেক্টেড গ্রোথ, এর ধারে কাছেও যাওয়া যাবে না। অর্থমন্ত্রী কিন্তু নিজেই বলছেন যে 6 মাস, 1 বছর, 2 বছরেও জ্বালানি পরিস্থিতির লক্ষণীয় উন্নতি সম্ভব না। এক্সপার্টরাও এরকম বলছেন। জি। তো শুধু জ্বালানি পরিস্থিতি দেখেই কিন্তু মানুষ হতাশ হয়ে যাচ্ছে, ঘর থেকে নিয়ে শিল্পাঞ্চল পর্যন্ত স্থবিরতা। যে ঘরে ধরেন একজন রোগী আছে, রোগীর খাবারটা তৈরি করতে হয় ঘরে, সে যদি গ্যাস না পায়, এটা তো কঠিন সংকট। সে তো কোনো, মানে আমরা যতই ব্যাখ্যা বিশ্লেষণ দিই যে এই কারণে ওই কারণে, সে কিন্তু শুনতে রাজি হবে না। তারপরে রাস্তায় যে লোক পুরি ভাজে, সে কিন্তু এলপিজি ব্যবহার করে। এখন এলপিজির দাম যদি বেড়ে যায়, সে কি লাকড়ি ব্যবহার করবে? লাকড়িতে তো মানুষ ফেরত যাবে না, যেটা দুদুভাই বললেন যে মানুষ কিন্তু লাকড়িতে ফেরত যাবে না। গ্রামগঞ্জেও এলপিজির ব্যবহার বেড়ে গেছে, গ্রামে তো অর্থ সরবরাহ বেড়েছে, বাইরে থেকে পয়সা করি আসছে। অনেক এলাকা কিন্তু বেশ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, নতুন নতুন চাহিদা তৈরি হচ্ছে। মতি ভাই, গ্রামে অনেকে কিন্তু ভালো উপার্জন করছে, ফ্রিজ টেলিভিশন ঠিকঠাক করে, এদের কাজ আছে, কারণ গ্রামে এইসব ব্যবহার বেড়েছে, তাই না? তো এই যে মানুষ যে নতুন জীবনের স্বাদ পেয়েছে, মানুষ যদি এগুলো ব্যবহার করতে না পারে বিদ্যুৎ সংকটের কারণে, গ্যাস যদি না পায়, যার লাইন আছে সে যদি গ্যাস না পায়, বিল দিতে হয়, আর বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম যদি আরও বাড়ে, এগুলো কিন্তু একেবারে সাধারণ মানুষও এখন আলোচনা করছে যে এই যে আন্তর্জাতিক বাজার আনস্টেবল হচ্ছে, বেশি দামে এলএনজি আনতে হচ্ছে, তাতে গ্যাসের দাম বাড়বে, বেসরকারি খাতে যদি চলে যায় তাতে কি হবে, আমাদের রেগুলেটরি অথরিটি এগুলো কন্ট্রোল করতে পারবে কিনা। আমি এই কথাটা এই জন্য বারবার বলছিলাম যে সরকারের দায়িত্ব হচ্ছে আস্থা তৈরি করা, যে না আমি বেসরকারি খাতকে জ্বালানি খাতে আনবো, কারণ ভারতেও আছে, পৃথিবীর সবখানে আছে, কিন্তু আমি তাকে রেগুলেট করব। এই কথাটা সরকার বলিষ্ঠতার সঙ্গে বলতে পারছে কিনা। আমি কিন্তু পার্সোনালি মনে করি যে জ্বালানি খাতে সীমিতভাবে হলেও বেসরকারি কোম্পানির অংশগ্রহণ হতে পারে, কিন্তু শর্ত হলো যে তাকে হাইলি রেগুলেট করতে হবে, তাকে ছাড় দেওয়া যাবে না। জি, যেহেতু এটা একটা স্ট্র্যাটেজিক কমোডিটি একেবারে ইনফ্লেশন পর্যন্ত প্রভাব রাখে গোটা অর্থনীতিতে। সুতরাং এখানে কোনো মানে 2 নম্বরই সুযোগ দেওয়া যাবে না। তো আমরা তো শেখ হাসিনার আমলে অভিজ্ঞতা জানি যে বিদ্যুৎ খাতে বেসরকারি কোম্পানিগুলোকে এনে লুটপাটের সুযোগ করে দেওয়া হচ্ছে। তো সেইটা মানুষকে কিন্তু আতঙ্কিত করে যে এই সরকারও সেই পথ রাখছে কিনা। তারপরে বেহুদা কিছু বিতর্ক তৈরি করা হয়েছে, যেমন ব্যাংক খাতে দেখেন এই যে রেজলিউশন অ্যাক্ট, ওখানে ওই সুযোগ রাখা হয়েছিল যারা পালিয়ে গেছে তারা ফেরত আসতে পারে, পরে সমালোচনার মুখে এটা। মানে আমার কাছে এটা বোধগম্য না যে বিএনপি সরকার কেন যেগুলো সমালোচনার সুযোগ তৈরি করে সেই সব সুযোগ কেন রাখবে। এতে করে কিন্তু সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। আমি এই জন্য বলছিলাম যে আমাদের মিডিয়া পাড়ায় একটা কথা খুব ছড়াচ্ছে, যেমন সরকার যেসব পদায়ন করছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, দলের লোকজন বঞ্চিত জনগোষ্ঠী, তো ওই তো বলছে লোকজন যে এটা হচ্ছে আওয়ামী মডেল,
এবং বেশি করে করা হচ্ছে। এখন এর সুফল পেলে মানুষ হয়তো এটা ভুলে যাবে, কিন্তু সুফল পাবে কিনা এই আস্থা তো মানুষের মধ্যে নাই, কারণ মানুষ তো ওই যে পুরনো জিনিসটা স্মরণ করে। দুদু ভাই, আসলে একটা মৌলিক প্রশ্ন। আমি অনেক কিছু মানবো, বসে থাকবো, দেখবো যে আসলে আমার জন্য কিছু আসছে কিনা, আমি সুফল পাবো কিনা। ওই যেটা বললো যে সুফল না পেলে তো মানুষ আরও হতাশ হবে। অবশ্যই। কিন্তু কৌশলটা তো আমি জানি না কি কৌশলে এটা করা হচ্ছে। না, যেমন একটা রাজনৈতিক দল ধরেন, তার সঙ্গে যারা থাকে সেই জনগোষ্ঠী বা তার কর্মী, তার সহকর্মী বা নেতা, তাদেরকে ধরেন উপযুক্ত হলে শুধু মানে প্রশাসনিকভাবে যারা চাকরি করছেন, যেটাকে আমরা আমলা মনে করছি, এর বাইরেও তো একটা অংশ আছে। যেন আমাদের অনেক বন্ধুই আমলা ছিলেন, আমরা তো রাজনীতিতে থেকে গেছি, আমরা তো আর চাকরিতে যাই নাই। তো এইরকম অনেক বন্ধুই পলিটিক্সে থাকছে বা অন্যান্য খাতে তারা গেছে, ব্যবসা বাণিজ্যে গেছে, কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালোও করছে। কিন্তু যাদেরকে আমি প্রশাসন নিয়ে যাচ্ছি এই দলগতভাবে, যেমন বেশ কিছু কর্পোরেশনের বা বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন, সরকার ভালো উদ্দেশ্যই দিয়েছে। ধরেন এরাও একসময় সাবেক ছাত্রনেতা বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসছে। যদি সফল হতে পারে তাহলে কোনো প্রশ্ন নেই, এটা একটা এক্সাম্পল হবে যে এটা সম্ভব। আর যদি আপনি সফল না হয় তাহলে পুরো ব্যাপারটাই তো একটা সরকারের কাঁধের উপরে বর্তাবে হবে। আমার কাছে যেটা মনে হয় যে পরীক্ষা নিরীক্ষা করার জায়গাটা কতটুকু আর অবস্থাটা কোন পর্যায়ে আছে, অর্থাৎ মানে গত সরকার যে ম্যাসাগারগুলো করে থুয়ে গেছে, আমি যদি মনে করে থাকি, যেমন জ্বালানি খাতটা ম্যাক্সিমামই আমদানি নির্ভর করে গেছে। হ্যাঁ, তো আমার এই যে অর্থমন্ত্রী যে কথাটা বলছেন যে এটা 1.5-2 বছরের আগে চিন্তা করা যায় না, স্বাভাবিক কারণে এটা একটা ধাক্কা খাবে। যে রাজনীতির সঙ্গে, যে প্রশাসনিক সঙ্গে বা খুব হালকা কথাই চলে, তারা মনে করবে সরকারের উচিত তো কালকের থেকে ঠিক করা। কিন্তু এটা সত্যটা তো এই। কিন্তু এখনো আমার প্রশ্ন হচ্ছে যে অনেকে আমার কাছে আর বলছে যে ভাই, বিএনপি যে ক্ষমতায় আসবে এটা তো 17-18 বছর ধরে আমরা সবাই জানি, তাহলে পরে এখন প্রস্তুতি বলতে আপনি যাবেন কেন? আগের প্রস্তুতি কি নেন নাই? স্বাভাবিক মানে এই প্রশ্নগুলো তারা করছে। এখানে শুধু প্রস্তুতি ছাড়াও তো আপনার অর্থনৈতিক একটা ব্যাপার আছে। সেই অর্থনৈতিক অবস্থাটা, মানে শেখ হাসিনা ব্যাংক ব্যবস্থা সবকিছু যেভাবে মানে পাচার মুখী করছিল, সেই জায়গাটায় মানে একটা ইচ্ছা করলো ধরেন একটা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার মতো অবস্থা আছে কিনা, সেটা তো দেখার বিষয়। আগে তো ধরেন মুসলিম ওয়ার্ল্ড তো মানে ধরেন জিয়া রহমানের সময়, ধরেন শেখ সাহেবের সময় একেবারে দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে গেল, তারপরে তো সবাই এসে তাকে সাহায্য সহযোগিতা করে আমরা একটা কঠিন সময় অতিক্রম করলাম। কারণ না করে তো আসতে হবে। তো এখন সেই অবস্থাটা কতখানি, যদি দক্ষতার সঙ্গে এটা করা সম্ভব হয়, যদি আমাদের যেন মানে তারেক রহমান সাহেবের সরকার এটা করেন, তাহলে তো চতুর্দিকে মানে এক ধরনের সাফল্যের মুখ আমরা দেখতে পাবো, নিঃসন্দেহে পাবো। পাশাপাশি আপনার উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত জায়গায় পদায়ন করা, সে যদি দলের লোক নাও হয়, শুধু বিএনপি হলে আমি তাকে ওই উপযুক্তটা দিব না, যেটা অতীতে হয়েছে। ধরেন একটা সময় ছাত্রলীগই চাকরি পাইছে, মানে একটু সার্টিফিকেটটা আনতে পারলেই হয়েছে, কিন্তু উপযুক্ত ছেলেটা কোনো কারণে দাদাও যদি বিএনপি একদিনের জন্য করে থাকে, সে তো চান্সটা পায় নাই। তো ওর থেকে বেরিয়ে আসা, মানে ওই পরিবেশ থেকে বেরিয়ে এসে উপযুক্ত ছেলেটাকে গ্রহণ করা এবং সেই জায়গায় পদায়ন করা। প্রশাসনের ক্ষেত্রেও তাই, খারাপ লোকটাকে বাদ দিয়ে ভালো লোকটাকে সামনে নিয়ে আসা, তাহলে একটা জায়গায় আমরা যেতে পারি। আদারওয়াইজ অতীতে যে ভুলগুলো আমরা বারবার করে আসছি, খালি দলের লোক খুঁজছি আর মানে প্রতিবেশী খুঁজছি, নিজের লোক খুঁজছি, নিজের ভাই ব্রাদার খুঁজছি, তাহলে এই সংকট থেকে বেরোনো কঠিন হবে। কঠিন। শেষ 1 মিনিট আছে। জি মতি ভাই, বাজারে একটা কথা খুব হচ্ছে যে বিএনপি যতবারই পাওয়ারে আসে, আওয়ামী লীগের ব্যাপারে আছে যে আওয়ামী লীগ আসলে গণতন্ত্র হত্যা করে কোনো না কোনোভাবে, দিস ওয়ে দ্যাট ওয়ে।
আর বিএনপি ক্ষমতা আসলে জ্বালানি সংকট হয়, আইন শৃঙ্খলার অবনতি হয়, জঙ্গি উত্থান হয়। জঙ্গি উত্থানটা এখানে আলোচিত হয়নি মতি ভাই। জঙ্গি উত্থানের কিন্তু মানে ঝুঁকি আছে। জাতিসংঘের উদ্বেগ। জি জি, জাতিসংঘের উদ্বেগ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে এসছে যে এখানে আল কায়েদার পেনিট্রেশন হচ্ছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা অনুমান নির্ভর, কিন্তু পুলিশের কর্তা ব্যক্তিদের কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে তারা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না, তারা এটা দেখার পক্ষপাতী যে দেখি কি হচ্ছে। বিভিন্ন জায়গায় বোমা সদৃশ, তারপরে কি ওই যে প্রেসার কুকার বোমা, শক্তিশালী বোমা এসব পাওয়া যাচ্ছে। তো এইগুলো দেখতে হবে। জেএমবির কিছু তৎপরতার খবর আমরা মিডিয়া যারা কাজ করি আমরা পাচ্ছি। আর গণ অভ্যুত্থানের পর কিন্তু দক্ষিণপন্থীদের কোনো কোনো অংশের মধ্যে নড়াচড়া খারাপ রকম পরিলক্ষিত হয়েছে। আফগান লিঙ্ক এগুলো বের হয়েছে। তারপর কিছুদিন আগে পতাকা নিয়ে তো অনেক নিউজ হয়েছে, আল কায়দার পতাকা বা আইএসের পতাকা এইসব নিয়ে কারা উৎসাহ দেখাচ্ছে। কলেমা নিয়ে তো সমস্যা নাই, সমস্যা হচ্ছে যে মানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন যেগুলোকে ই করে সামনে আনে সেগুলো নিয়ে এত উৎসাহ কেন দেখা গেল, বা ওই বিশ্বকাপের সময়টা বেছে নেওয়া হলো কেন ইত্যাদি। তা আমার মনে হয় যে এই হঠাৎ করে কিন্তু এই আমরা যদি জঙ্গি বিষয়টা অবহেলার চোখে দেখি অন্তর্বর্তী শাসনামলের মতো, তাহলে কিন্তু আবারও ওই যে এক জেলা বাদে সব জেলায় বোমা হামলা একসঙ্গে, এরকম ঘটনায় কিন্তু সরকার একটা কেওটিক অবস্থার মধ্যে পড়ে যেতে পারে এবং তাতে বিনিয়োগ পরিস্থিতি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনি মতি ভাই লক্ষ্য করেছেন ভারতীয় একটা ব্যবসায়ী প্রতিনিধি দল কিন্তু ঢাকায় আছে এবং তারা কিন্তু বেশ উৎসাহব্যঞ্জক কথাবার্তা বলেছে, সানরাইজ ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ ইত্যাদি ইত্যাদি বলেছে। তো চায়নার বিনিয়োগের চান্স আছে। তো বিদেশি বিনিয়োগ শুধু না, দেশি বিনিয়োগও তো হওয়ার কথা, কারণ আমাদের ব্যাংকে কিন্তু টাকা আছে, টাকা নাই তা না, সরকার তো ব্যাংকের টাকাই চলছে। তো এই টাকা যদি বেসরকারি খাত নিয়ে ব্যবহার করতে পারে তাহলে তো কিছু জব ক্রিয়েশন। ব্যাংকগুলো বলছে যে তারা ব্যবসায়ীরা টাকা নিতে আসছেন। হ্যাঁ, ব্যবসায়ীদের মধ্যে চাহিদা নাই, কারণটা হচ্ছে তারা তো ফ্রাস্ট্রেটেড, তারা তো জি তারা তো। হাসান মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ, দুদু ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আজ এ পর্যন্তই, আমরা সবাই ভালো থাকুন।